ড্রামার শুরুতেই আমরা জেনিকে দেখতে পাই যে এখানে আত্মহত্যা করার চেষ্টা করছে। আর সে এটা করছে কারণ তার প্রেমিক যাও পুরোপুরি বদলে গেছে। সম্ভবত যাও তাকে প্রতারণা করেছে। এই সব সত্য আমরা ড্রামার পরবর্তী অংশে জানতে পারব। বন্ধুদের, এখানে একটি ভিডিও চলছে যেটা সেদিনের দিনের ভিডিও ছিল। সেই ভিডিওতে দেখা যাচ্ছিল যাও পুরো কোম্পানির সামনে জেনিকে প্রপোজ করেছিল। আর সেখানে সব এমপ্লয়িরাও উপস্থিত ছিল। যাও সেই কোম্পানির প্রেসিডেন্ট ছিল। সব কর্মচারীরা তখন যাও এবং জেনিকে চিয়ার আপ করতে শুরু করে। তারা সবাই আশা করছিল যে জেনি কখনোই আমাদের প্রেসিডেন্টকে না বলবে না। জেনিও এখানে যাওকে হ্যাগি বলে দেয়। তখন যাও তাকে ওয়েডিং রিং, বিয়ের আংটি পরিয়ে দেয়। আর এইভাবেই তারা অফিসিয়ালি সবার সামনে একে অপরের সঙ্গে বিয়েটা সেরে ফেলে। সেই সময় যাও জেনিকে বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারব না। প্লিজ, আমাকে ছেড়ে কখনো যেও না। আর যদি তুমি কখনো আমাকে ছেড়ে যাও, তবে আমি চিরকাল তোমার সঙ্গেই থাকব। সব কর্মচারীরা এই অসাধারণ জুটিকে দেখে খুব খুশি হচ্ছিল। একই সঙ্গে অনেকে ঈর্ষান্বিত হয়ে উঠছিল, কারণ এত স্মার্ট, গর্জিয়াস এবং গুড লুকিং কাপল তারা জীবনে কখনো দেখেনি। এদিকে জেনি তখন সেই ভিডিওটাই দেখছিল। এবং এখান থেকেই বোঝা যাচ্ছিল যে এই প্রেমটা ছিল শুধুই একটা ভান, একটা বড় অভিনয়। ঠিক তখনই দুইজন লোক আসে, যারা জেনিকে টেবিলের নিচ থেকে নামিয়ে দেয়। তারা এসেছিল একটা এজেন্সি থেকে। সেখানকার একজন লোক বলতে শুরু করে, আপনি যে সার্ভিস বুক করেছিলেন সেটার জন্যই আমরা এখানে এসেছি। সার্ভিস কনফার্ম করতে আমরা আজ এখানে এসেছি। আর এই সার্ভিস ছিল ফেক ডেথ বাম জি মরণ সার্ভিস, যেটা ঠিক 9 দিন পর হওয়ার কথা। তারপর তারা জেনিকে সমস্ত ডকুমেন্ট, নিয়মকানুন ও প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করতে শুরু করে যাতে সাইন করার আগে জেনির কোনো সমস্যা না হয়। সব কিছু পরিষ্কারভাবে বোঝানোর পর তারা তাকে ডকুমেন্টগুলো দিয়ে বলে, দয়া করে আগে একটু ভেবেচিন্তে সাইন করবেন। কিন্তু জেনি এক মুহূর্তও না ভেবে একদম চুপচাপ ডকুমেন্টে সই করে দেয়। তারপর তারা ডকুমেন্ট নিয়ে ফিরে যায়, যাতে পরবর্তী প্রক্রিয়া শুরু করতে পারে। এই সময় দূর থেকে জেনির মোবাইলে একটা টেক্সট আসে। আর এই টেক্সট ছিল শিনের পক্ষ থেকে। শিন আর কেউ না, সে হচ্ছে সেই শহরেরই এক মেয়ে, এবং সে এখন যাওয়ের সাথে সম্পর্ক আছে। শিন সেই টেক্সটে লিখেছিল, তুমি জানো, গতরাতে আমি আর যাও কতটা সুন্দর সময় কাটিয়েছি। এই টেক্সট পড়েই জেনির মাথার ভিতর যেন আগুন ধরে যায়। সে প্রচণ্ড রেগে যায়, কারণ মাত্র সকালে সে যাওয়ের সঙ্গে 7 জন্ম একসাথে থাকার প্রতিজ্ঞা করেছিল। আর দিন না শেষ হতেই যাও তাকে ঠুকিয়ে অন্য মেয়ের সঙ্গে রাত কাটিয়েছে। জেনি এটা বিশ্বাসই করতে পারছিল না। সে খুব ভেঙে পড়ে এবং তার ভেতরে প্রচণ্ড কষ্ট হতে থাকে। রাগে ক্ষোভে সে ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিতে থাকে, কারণ তার আর কিছুই করার ছিল না। ঠিক তখনই যাও ঘরে এসে পৌঁছে যায়। সে জেনিকে এই অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়ে। যাও তো তার জন্য এক গুচ্ছ গোলাপ ফুল এনেছিল, কিন্তু সেগুলো তার হাত থেকে পড়ে যায় মেঝেতে। সে তখন জেনিকে প্রশ্ন করতে থাকে, এই কী অবস্থা ঘরের? তোমার কি হয়েছে? এরপর আমাদের দেখানো হয় একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য, যেখানে জেনিকে একটি অপারেশন রুমে দেখা যায়। এখানে দেখা যায় জেনির সাথে সেই অপারেশন রুমে যাও উপস্থিত ছিল। জেনি তখন প্রেসারে পড়ে অজুহাত দিতে শুরু করে। সে বলে, না না, কিছু না। আমার পা এই ড্রেসে আটকে গিয়েছিল, তাই আমি পিছলে পড়ে যাই। আর এই ড্রেসটাও ছিঁড়ে গেছে। তখন যাও বলে, কোনো ব্যাপার না, আমরা এখনই গিয়ে আরেকটা ওয়েডিং ড্রেস নিয়ে আসব। এই কথা শুনে জেনি মনে মনে ভাবে, দ্বিতীয় ওয়েডিং ড্রেস এনে সে করবেটা কি? এই বিয়েটাই তো আর হবার নয়। এরপর যাও তাকে মাফ চাইতে শুরু করে। সে বলে, মাফ করে দিও, তোমাকে একা বাসায় রেখে যাওয়া উচিত হয়নি আমার। এদিকে জেনির মনেও চলতে থাকে হাজারো চিন্তা। সে ভাবে, আমি বুঝতে পারছি না, একজন মানুষ কিভাবে একসাথে দুইজনকে ভালোবাসতে পারে? এটা তো একদমই অসম্ভব। তবে একজন চিটার, প্রতারক, এর জন্য হয়তো সম্ভব। যাও এবার একটু ভয় পেতে শুরু করে, কারণ জেনি কোনো উত্তর দিচ্ছিল না, একদম চুপ ছিল। তাই সে জেনিকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? সে কাছে এসে সাহায্য করতে চায়, কিন্তু জেনি ভয়ে আতকে উঠে যায় এবং পেছনে সরে যায়। তখন সে বলে, না না, ঠিক আছি আমি। আমার কিছুই হয়নি। এরপর জেনি নিজেই বলে, আমি দুঃখিত। আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আমি একটু বিশ্রাম নিতে চাই। এই কথা বলে সে সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই যাওয়ের মোবাইলে একটি টেক্সট আসে। নোটিফিকেশন সাউন্ড শুনে জেনির মনে সন্দেহ জাগে, হয়তো সেই মেয়েটাই মেসেজ করেছে। তখন জেনি নিজে থেকে যাওকে বলে, যদি কোম্পানিতে কোনো জরুরি মিটিং থাকে, তাহলে তুমি চলে যেতে পারো। আমি এমনিতেই ক্লান্ত, আমি সরাসরি গিয়ে শুয়ে পড়ব। তুমি তোমার কাজগুলো ম্যানেজ করে নিতে পারো। তখন যাও জেনির কাছে এসে তাকে থামাতে চায় এবং বলে, আমি সত্যিই দুঃখিত। কোম্পানি এবং দৃশ্য এখানেই শেষ হয়।
যাও বলে, আমার একটি জরুরি মিটিং এসে গেছে যেখানে আমাকে যেতেই হবে। আমি এটা একটুও দেরি করতে পারব না, কিন্তু মিটিং শেষ হলেই আমি তৎক্ষণাৎ বাড়ি ফিরে আসব। এই কথা বলে সে জেনিকে একা রেখে চলে যায়। এরপর জেনির ফোনে একটি টেক্সট আসে, এবং এই টেক্সট ছিল সেই শিনের তরফ থেকে। শিন লিখেছিল, কেন যাও, নিশ্চয়ই তোমাকে বলেছে যে সে কোনো ইমার্জেন্সি মিটিংয়ে যাচ্ছে, তাই না? তবে আমি তোমাকে জানাতে চাই, সেই ইমার্জেন্সি মিটিং আমার সঙ্গে হচ্ছে, আর তুমি তো জানোই সে যখন আমার সঙ্গে দেখা করে তখন আমরা কি করি। এই টেক্সট পড়েই জেনি প্রচণ্ড স্ট্রেসড হয়ে পড়ে, তার শরীরে অজানা ভয় ঢুকে যায়। তাকে যেন এনজাইটির মতো অনুভব হতে থাকে। সে প্রার্থনা করে, হায় ঈশ্বর, যদি এগুলো সব সত্যি না হতো, যদি এগুলো কেবল দুঃস্বপ্ন হতো। কিন্তু এটা বাস্তবই ছিল, এবং বাস্তবটা ছিল ভয়ঙ্কর। এরপর জেনি ঘুমাতে গেলে এক দুঃস্বপ্ন দেখে, আর সেই দুঃস্বপ্নে শিন ছিল, যেটা তাকে গভীর আতঙ্কে জাগিয়ে তোলে। তখন দেখা যায় যাও জেনির উপর চিৎকার করছে, তুমি বলেছিলে তুমি বিছানায় গিয়ে ভালো করে বিশ্রাম নেবে, তাহলে এখানে সোফায় কেন ঘুমিয়ে পড়েছ? তুমি কি নিজেকে পাগল বানাতে চাও? এত ঠান্ডা পড়ছে আর তুমি এখানেই পড়ে আছো। তখন জেনি ক্ষমা চাইতে থাকে, আমি দুঃখিত। গত রাতে তোমার জন্য অপেক্ষা করতে করতে কখন যে এখানে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। তারপর যাও তার কোট খুলে জেনিকে পরিয়ে দিতে যায় এবং বলে, ভুল আমারই। আমি তোমাকে রাতে একা ফেলে রেখে যাইনি, উচিত হয়নি। যাও যখন জেনিকে কোট পরাতে যায় তখন জেনি নিজে থেকেই পেছিয়ে আসে, কিন্তু তবুও যাও জোর করে তাকে কোট পরিয়ে দেয়। এরপর সে জেনিকে জড়িয়ে ধরে এবং বলে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এভাবেই আবেগময় মুহূর্তে দৃশ্য এগিয়ে যায়। ঠিক তখনই জেনির ফোন আবার বেজে ওঠে। সেই মুহূর্তে জেনির ফোনে বারবার মেসেজ আসছিল। শিন তখনও টেক্সট করে যাচ্ছিল, আর সেই মেসেজগুলো দেখে জেনির হৃদয় একদম ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। এদিকে যাও জেনিকে খুশি করার চেষ্টা করছিল। সে বলল, এক কাজ করি, আমি জানি কিভাবে তোমায় খুশি করতে হয়। চল না আমরা মলে যাই। পুরো ফ্লোর আমি বুক করে দেব, যাতে তুমি যা খুশি শপিং করতে পারো। তোমার মন যা চায় তাই কিনে ফেলো। এভাবেই আমি তোমায় খুশি করতে চাই। জেনি মনে মনে রেগে গিয়ে ভাবছিল, তুমি আমাকে ঠকিয়েছ, আর এখন তার ক্ষতিপূরণ দিচ্ছ এইভাবে? এটাই কি তোমার কম্পেনসেশন? এরপর তারা মলে চলে যায়। সেখানে জেনি কিছু পোশাক দেখছিল। যাও স্টাফদের বলে সেই ড্রেসগুলো প্যাক করে দিতে। জেনি তখন এক দৃষ্টিতে যাওয়ের দিকে তাকিয়ে থাকে। যাও বলে, আমি লক্ষ্য করেছি তুমি ওই ড্রেসটা গত 3-4 সেকেন্ড ধরে দেখছিলে, তাই আমি বুঝে গেছি ওটা তোমার পছন্দ। তুমি যদি কোনো জিনিস 3 সেকেন্ডেরও বেশি সময় ধরে দেখো, তাহলে সেটা আমি তোমার জন্য কিনে ফেলব, কারণ আমি জানি তুমি সেটা পছন্দ করছো। জেনি তখন মনে মনে ভাবতে থাকে, এই মানুষটা আমার চোখের টাইমিং পর্যন্ত হিসাব করে ফেলতে পারে, আমি কত সেকেন্ড ধরে কিসে তাকিয়ে আছি। কিন্তু এটা কোনোদিনও আন্দাজ করতে পারবে না ভবিষ্যতে কি হতে চলেছে। যেদিন আমাদের বিয়ে হওয়ার কথা, সেই দিনই সে পাবে আমার লাশ। এরপর জেনির একটি ড্রেস পছন্দ হয়, যেটা সে ট্রাই করতে চাইছিল। যাও তখন কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে এক মেয়ে এসে বলে ওঠে, এই ড্রেসটা তো আমিও খুব পছন্দ করি। কি দারুণ কাকতালীয় না? আর সেই মেয়েটা আর কেউ না, শিন। শিনকে দেখে যাও একদম ঘাবড়ে যায়, কিন্তু শিন এখানে এসে বেশ খুশি হয়ে যায়। যাওয়ের নার্ভাসনেস আরও বেড়ে যেতে থাকে। সে শিনকে জিজ্ঞাসা করতে থাকে, আমি তো পুরো ফ্লোরটাই বুক করে রেখেছি, তাহলে এখানে কেউ আসছে কিভাবে? শিন হেসে বলে, আমি এখান থেকে যাব না। স্টাফরা তখন শিনকে দেখে চিনে ফেলে। এ তো সেই টপ ক্লাস অ্যাক্ট্রেস, যে প্রতিদিন লাইভ ভিডিও শ্যুট করে, আর খুবই ফেমাস। সবাই বলে সে নাকি এক বড়লোককে তার বয়ফ্রেন্ড বানিয়েছে, আর সেই বয়ফ্রেন্ড তাকে যা খুশি তাই কিনে দেয়। এখানে যাও বলে, তোমার কত টাকা দরকার? সরাসরি বলো। তখন শিন হেসে বলে, আরে, আমি তো মজা করছিলাম। আসলে আমি শুধু তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি, যাতে আমরা একসাথে $1 বিলিয়ন ডিল সাইন করতে পারি এবং একসাথে কোলাবোরেট করতে পারি। যাও কড়াভাবে জবাব দেয়, এর কোনো দরকার নেই। আমি আর আমার স্ত্রী খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। শিন তখন মুচকি হেসে বলে, ওহ, তাহলে তোমাদের হ্যাপি ম্যারেজ। আশা করি তোমরা চিরকাল সুখী থাকবে। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর একজন স্টাফ নতুন ড্রেস নিয়ে ফিরে আসে। যাও তখন জেনিকে কপালে চুমু খায় এবং বলে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। কিন্তু জেনি জানত যাও ঠিক কোথায় যাচ্ছে। এরপর হঠাৎ স্টাফদের মধ্যে একজনের ভুলে চায়ের কাপ জেনির টপের উপর পড়ে যায়। তারা দুঃখিত হয়ে ক্ষমা চাইতে থাকে। স্টাফ তখন জেনিকে বলে, আমি সঙ্গে সঙ্গে আপনার জন্য আরেকটা ড্রেস নিয়ে আসছি। স্টাফ বলে, আপনি দয়া করে এখনই ড্রেসিং রুমে গিয়ে পোশাক বদলে নিন। তখন জেনি ড্রেসিং রুমে চলে যায়, কিন্তু পাশের ড্রেসিং রুম থেকে সবকিছু স্পষ্টভাবে শোনা যাচ্ছিল।
আর সেখানে ছিল জাও এবং শিন, যারা একে অপরের সঙ্গে মেকআউট করছিল। শিন স্পষ্ট করে বলছিল, যদি তুমি আমাকে ওই ড্রেসটা কিনে দাও তাহলে আমি তোমার জন্য যেকোনো কিছু করতে রাজি আছি। জেনি কথা শুনে একেবারে স্তব্ধ হয়ে যায়, আর তৎক্ষণাৎ তার প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। সে আর সহ্য করতে না পেরে ড্রেসিং রুম থেকে দ্রুত বেরিয়ে আসে। সে গাড়িতে গিয়ে বসে, আর তখনই তার ফোনে শিনের একটি টেক্সট আসে। কি হলো? তোমার ড্রেসটা বোধহয় অতটা নোংরা হয়নি। তুমি কি চাও আমি আবার তোমার ড্রেসটা নোংরা করে দিই? শিনের এই টেক্সট দেখে জেনি আরও ভেঙে পড়ে, তার মাথায় আবার ভেসে উঠতে থাকে যাও আর শিনের সঙ্গে কাটানো সব পুরনো দিনের স্মৃতি, স্কুল জীবন থেকে শুরু করে একসাথে কাটানো প্রতিটি মুহূর্ত। সে বিশ্বাস করেছিল যে সে সত্যিকারের প্রেম পেয়েছে, কিন্তু সেটা ছিল না সত্যিকারের ভালোবাসা, সেটা ছিল মিথ্যে প্রেম, যার শেষ হবে তার মৃত্যু দিয়ে। এরপর আমরা দেখি জেনি একটি গার্ডেন এলাকায় বড় একটি গর্ত খুঁড়ছে। সেখানে সে তার আর জাওয়ের সব ফটোগ্রাফ পুঁতে দেয়া। তখন সে নিজেই বলে, আমি ভেবেছিলাম বিয়ের দিন তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু এখন মনে হচ্ছে সেই সারপ্রাইজ তোমাকে আগে দিতে হবে। এরপর জেনি সেজেনকে ফোন করে এবং তাকে বলে যে সে তার প্রক্রিয়া শুরু করতে চায়। অন্যদিকে যাও আবার শোরুমে ফিরে আসে এবং খোঁজ নিতে থাকে, আসলে কি হচ্ছে, আমার স্ত্রী কোথায় চলে গেল। এই কথা শুনে সেই স্টাফ সেখানে এসে ক্ষমা চাইতে থাকে। সে বলে, ভুলবশত আমাদের এক স্টাফ ম্যামের উপর চা ফেলে দিয়েছিল, তাই আমরা তাকে নতুন কাপড় দিয়ে চেঞ্জিং রুমে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পর ম্যাম নিজেই কান্নারত অবস্থায় চেঞ্জিং রুম থেকে বেরিয়ে আসেন এবং কিছু না বলে সেখান থেকে চলে যান। আমাদের মনে হয়েছিল যে উনি আপনাকে ইনফর্ম করেছেন এবং হয়তো আপনার সাথেই গিয়েছেন। এখানে যাও কিছুই বুঝতে পারছিল না, সে ফিটিং রুমের দিকে তাকাতে থাকে। সে তখন সেই স্টাফকে জিজ্ঞাসা করে, তোমাদের ফিটিং রুমের পাশে আর কোনো রুমটা কানেক্টেড? তখন সেই স্টাফ উত্তর দেয়, একদিকে দেয়াল আর অন্যদিকে আমাদের স্টোর রুম আছে। তখন যাওর মনে পড়ে যায় সে তো স্টোর রুমেই শনের সাথে মেক আউট করছিল। তার সন্দেহ হয় যদি জেনি সবকিছু শুনে ফেলে থাকে। যাওর সন্দেহ আরও বেড়ে যায়, বিশেষ করে যখন সে শুনে যে ম্যাডাম কান্নারত অবস্থায় সেখান থেকে চলে গেছে। তারপর যাও রেগে গিয়ে বাইরে বেরিয়ে আসে, আর সামনে সে শিনকে দেখে ফেলে। শিন তখন বলতে থাকে, কি কেমন লাগলো তোমার? যাও এসে তার গলা চেপে ধরে আর বলে, আমি আগেই বলেছিলাম জেনিকে এই ব্যাপারে টেনে আনার কোনো দরকার ছিল না। ও কান্নারত অবস্থায় চলে গেছে, কে জানে যদিও আমাকে ছেড়ে চলে যায়। তখন শন বলতে থাকে, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো নিজেই বলেছিলে যে ও কখনোই তোমাকে ছেড়ে যাবে না। এরপর সে খুব সেডাকটিভ ভঙ্গিতে যাওর সামনে বলে, দেখো, এমনিতেও তুমি আরামে যেতে পারো এবং ওকে সবকিছু বুঝিয়ে বলতে পারো। যাওয়ের ফিয়ান্সে নিজেই সব বুঝে যাবে, এমনটাই তো তুমি বলেছিলে যে ও আমাকে কখনো ছেড়ে যাবে না। আর হ্যাঁ, আমার কাছে তোমার জন্য একটা বিশেষ সারপ্রাইজ রেডি আছে। তারপর আমরা দেখি তারা গাড়ির মধ্যে মেক আউট করতে শুরু করে। এই সময় যাওয়ের ফোনে একটা টেক্সট আসে এবং সেটি ছিল একটি ছবি। ছবিটিতে দেখা যায় জেনি, যে নিজের জীবন শেষ করে দিয়েছে। এই ছবি দেখেই যাও সাথে সাথে শিনকে সরিয়ে দেয় এবং রেগে গিয়ে বলে, যদি আমার স্ত্রীর সঙ্গে কিছু হয়, মনে রেখো আমি তোমাকে নিজের 2 হাতে খুন করে ফেলব। তারপর সে দ্রুত গাড়ি চালিয়ে বাড়ির দিকে রওনা হয়, কিন্তু রাস্তা ছিল খুব ট্রাফিক জ্যামে ভর্তি। তাই সে গাড়ি ছেড়ে দৌড়ে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে পৌঁছে সে দেখে ঘরের সব জিনিস গায়েব, যেগুলো ওদের স্মৃতি বা সম্পর্কিত ছিল। সে তখন প্রতিটি ঘরে খুঁজতে থাকে আর বলে, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আমি ক্ষমা চাইতে প্রস্তুত আছি, দয়া করে একবার আমার কথা শোনো, আমাকে একটা সুযোগ দাও কথা বলার। কিন্তু সে শতবার বলার পরেও জেনি বের হয় না, কারণ জেনি তখন সত্যিই পুরোপুরি গায়েব হয়ে গিয়েছে। এরপর যাওয়ের ফোনে আবার একটা কল আসে, আর সেটা শোনার পর তার পুরো পৃথিবী ওলটপাল্ট হয়ে যায়। এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে জেনি যাওকে জিজ্ঞেস করছিল, যদি ভবিষ্যতে তুমি আমাকে ঠকাও তাহলে? যাও বলে, সেটা কখনোই হবে না। তখন জেনি খুব সিরিয়াসভাবে বলে, ভবিষ্যতে যদি কখনো এমন হয় যে তুমি অন্য কারো সঙ্গে সম্পর্ক গড়ে তোলো, অথবা তুমি অন্য কাউকে ভালোবেসে ফেলো, তাহলে তুমি সবকিছু আমাকে জানাবে, লুকাবে না। জেনি তখন বলে, যদি তুমি আমাকে এসব না বলো তাহলে এটা চিটিং হিসেবে গণ্য করা হবে, আর যদি এমন কিছু হয় তাহলে মনে রেখো আমি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাব। এই কথার পর যাও বুঝতে পারে যে তাকে যেভাবেই হোক জেনিকে খুঁজে বের করতেই হবে। সে তখন বাইরে বেরিয়ে পড়ে, আর তখনই এক ডেলিভারি পার্সন আসে। সে বলে, আপনার সব ফটোগ্রাফের অর্ডার আমরা ডেলিভারি করতে এসেছি। আপনার স্ত্রী আমাদের বলেছিলেন সেগুলো সুন্দরভাবে ফ্রেম করতে। মোট 4টি ফটোগ্রাফ।
এই সংখ্যা শুনেই যাও পুরনো দিনের কথা মনে করতে থাকে, যেখানে জেনি তাদের বিয়ের জন্য খুবই উত্তেজিত ছিল। সে বলেছিল, আমরা অনেকগুলো ছবি তুলব, আর আমাদের পুরো বাড়ি সেই ছবিগুলো দিয়ে ভর্তি করে ফেলব। এই ছবিগুলো দেখেই যাওয়ের মনে হয় যে গাড়ির মধ্যে যে ছবিটা এসেছিল সেটা বোধহয় ভুয়া ছবি ছিল, আর জেনি নিজেই বাড়ি থেকে আগের সব ফটো সরিয়ে ফেলেছে, যাতে নতুন ফটো অ্যাড না করা যায়। এমন সময় তার কাছে একটা কল আসে তার ওয়েডিং এজেন্সি থেকে। যারা তাদের বিয়ের প্রস্তুতি সামলাচ্ছিল তারা যাওকে জিজ্ঞাসা করে, আপনি কি বিয়ের কোনো সেটিং বা প্ল্যানে পরিবর্তন করতে চাচ্ছেন? যাও বলে, না, আমি তো সব আগের মতোই রেখেছি। তখন এজেন্ট জানায়, আমরা কিছুক্ষণ আগেই একটা ফোন কল পেয়েছি, যেখানে আমাদের একটি সারপ্রাইজ প্ল্যান করতে বলা হয়েছে, এবং ওই সারপ্রাইজের নির্দেশ আপনার স্ত্রী দিয়েছেন। এই কথা শুনেই যাও খুব খুশি হয়ে যায় এবং বলে, আমি এখন বুঝতে পারছি জেনি আমার জন্য কোনো স্পেশাল সারপ্রাইজ রেডি করেছে। আমি তো জানতাম ও আমাকে ছেড়ে কখনোই যেতে পারবে না। তারপর সে সেই সারপ্রাইজের অনুমতি দিয়ে দেয়া। যাও নিজেই নিজের মনকে বোঝাতে থাকে, রাগ করে থাকলেও জেনি কাল নিজে থেকেই ফিরে আসবে, ও নিশ্চয়ই এত বড় সারপ্রাইজ ভেবে চিন্তে তৈরি করেছে। এরপর যাও জেনিকে একটি ভয়েস নোট পাঠায়, যেখানে সে বলে, আমি জানি তুমি আমার উপর রাগ করেছ, আমি তোমার সারপ্রাইজ সম্পর্কেও জেনে গেছি, তাই দয়া করে আমার কথা শুনো আর চুপচাপ ফিরে এসো, আমি তোমাকে অনেক মিস করছি। এই অংশে আমরা দেখি, একদিকে জেনির মৃতদেহ রাখা হয়েছে, অন্যদিকে জীবিত জেনি সেই ভয়েস নোটটি শুনছে। তারপর দৃশ্যে আসে সেই এজেন্ট যে জেনিকে গাইড করছিল এবং বলে, আমি তোমার আসল নামের সব ডেটা ধ্বংস করে ফেলেছি। এই নামে যে মেয়ে ছিল, সে আজ বিকেলেই আত্মহত্যা করে মারা গেছে। এরপর জেনি তাকে জিজ্ঞেস করে, আমার বাকি বোর্ডিং পাসগুলো ঠিক আছে তো? কেউ যেন আমাকে ফলো না করে। এজেন্ট তখন সব ইনস্ট্রাকশন বিস্তারিতভাবে জানিয়ে দেয়া। সে এরপর জেনিকে মৃতদেহ দেখায় আর বলে, এই দেহটি আর্টিফিশিয়াল উপাদানে তৈরি, কিন্তু দেখতে একদম আসল মানুষের মতো। এটা সম্পূর্ণ ডিসপোজেবল, তাই কাউকে কিছু বুঝতে দেওয়া হবে না। সাথে সে জেনিকে একটি বোর্ডিং পাসও দিয়ে দেয়, যেটা অন্য এক টাইমের জন্য তৈরি করা হয়েছে। এরপর জেনি এজেন্টকে প্রশ্ন করে, এই দেহ নিয়ে যদি কেউ সন্দেহ করে যে এটা নকল, তাহলে? এজেন্ট উত্তরে বলে, আমরা আমাদের কাজ খুব নিখুঁতভাবে করি। এই দেহে অনেক কিছু ব্যবহৃত হয়েছে, এটা দেখতে একেবারে আসল মানুষের মতো, এবং এটা এমনভাবে তৈরি যে সন্দেহ করার কোনো সুযোগই নেই। এর আগেই এই দেহটিকে মাটির নিচে দাফন করে ফেলা হবে। এখানে আমরা দেখি জেনি এজেন্টকে নিজের ফোনটা দিয়ে বলে, আমার এই ফোনটাও আমার মৃতদেহের সঙ্গে ওর যাওয়ের বিয়েতে পৌঁছে দিও। এরপর আমরা চলে যাই বিয়ের দৃশ্যে, যেখানে অনুষ্ঠানের একজন ঘোষক অতিথিদের জানাচ্ছে বরকনের সম্পর্কে কিছু কথা। সে কনেকে মঞ্চে ডেকে নিয়ে কিছু বলার অনুরোধ করে, কিন্তু সেই সময় যাও নিজেই মঞ্চে উঠে আসে এবং তার নিজের গল্প বলা শুরু করে। সে বলতে থাকে, আমার আর জেনির সম্পর্ক শুরু হয়েছিল 1-0 বছর আগে, স্কুল জীবন থেকে। আমরা সেই সময় থেকেই একে অপরের সঙ্গে ছিলাম। আমি এখনও মনে করতে পারি আমি কতবার প্র্যাকটিস করতাম জেনিকে কিভাবে প্রপোজ করব। অবশেষে একদিন আমি প্রপোজ করেই ফেললাম, আর সৌভাগ্যক্রমে জেনি হ্যাঁ বলেছিল। আমরা একে অপরের সঙ্গে প্রতিটি মুহূর্ত ভাগ করে নিয়েছি, হোক তা জীবনের উত্থানপতন, খুশি বা দুঃখ, আমরা সবকিছুর মধ্যেই একসঙ্গে ছিলাম। আমি জেনিকে অনেক ভালোবাসি। আমি ওর জন্য সবকিছু করতে পারি, প্রয়োজন হলে আমি আমার জীবনও দিয়ে দিতে রাজি। এই সময় যখন যাও এই আবেগঘন বক্তৃতা দিচ্ছিল, অন্যদিকে এজেন্টরা জেনির মৃতদেহ নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করছিল। অতিথিরা তখন যাওয়ের স্পিচ শুনে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তাকে করতালি দিয়ে অভিবাদন জানায়। সবার চোখে যাও একজন আদর্শ প্রেমিক হয়ে ওঠে। তবে কেউই জানত না, এই আবেগপূর্ণ স্পিচের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মিথ্যে, এক প্রতারকের মুখোশ। কয়েকজন অতিথি একে অপরকে বলতে থাকে, দেখো না, যাও তার বুকে কতটা ভালোবাসে, জেনি তো সত্যিই অনেক লাকি একটা মেয়ে। তখন যাও আবার সবার দিকে তাকিয়ে বলে, না, শুধু আমি না, এবং এখানেই একটা টুইস্ট তৈরি হয়। এখানে যাও বলতে থাকে, জেনিও আমাকে খুব ভালোবাসে। স্কুলে তখন প্রায় কেউই আমার সঙ্গে কথা বলতো না, বরং কিছু ছেলে আমাকে বুলিং করত, কিন্তু আমি খুব ভালো করে মনে করতে পারি জেনিই ছিল প্রথম মেয়ে যে স্কুলে আমাকে অ্যাপ্রোচ করেছিল। ও আমাকে বারবার বাঁচিয়েছিল ওই বুলিদের হাত থেকে। জেনিই ছিল সেই মানুষ যে আমার অন্ধকার জীবনে আলো নিয়ে এসেছিল। সে আমার জীবনের সূর্যকিরণ। আমি কোনোদিন ওকে দুঃখ দিতে পারি না, আমি ওকে আমার জীবন থেকে যেতে দিতে পারি না। এই আবেগময় বক্তব্য চলাকালীন আমরা দেখি শিন হাততালি দিতে দিতে মঞ্চের সামনে আসে। ও বলে, তোমার লাভ স্টোরি তো খুবই হৃদয়ছোঁয়া। এতেই চারপাশের সবাই বুঝে যায় শিন আসলে কে। এরপর যাও ধীরে ধীরে নার্ভাস হয়ে পড়ে আর বলে,
তুমি এখানে কি করছো? সবার মনে হতে থাকে হয়তো শিন বর বা কনের কোনো বন্ধু। তখন শিন বলে, তোমার বেবি তোমাকে খুব মিস করছে, এই জন্য আমি এখানে চলে এসেছি। যাওয়ার আগে উত্তেজিত হয়ে বলে, এখানে কোনো নাটক করার দরকার নেই। চুপচাপ চলে যাও, না গেলে থেকেও যেতে পারো, কিন্তু আমি জানিয়ে দিচ্ছি, এই বিয়েটা তুমি নষ্ট করতে পারবে না, আর যদি তুমি এটা করার চেষ্টা করো, তাহলে তুমি জানো আমি কি কি করতে পারি। এই কথা বলে যাও সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু শিন আবার বলে ওঠে, তুমি তো নিজের লাভ স্টোরি শুনিয়ে দিলে। কিন্তু লোকজন তো এখন কনের লাভ স্টোরিও শুনতে চায়, জানতে চায়, বউয়ের দৃষ্টিভঙ্গি কি? তখন যাও উত্তর দেয়, তুমি একটুও চিন্তা করো না, খুব তাড়াতাড়ি জেনি এখানেই এসে পড়বে, তখন ও নিজেই তার অনুভব শেয়ার করবে। সব গেস্টরা তখন চিন্তা করতে থাকে, বর তো স্টেজে চলে এসেছে, কিন্তু কনে এখনও পর্যন্ত এল না কেন? এরপর যাও নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে, যাও তো, গিয়ে দেখে এসো কি হচ্ছে। সাথে সাথেই সে জেনিকে ফোন করতে থাকে, কিন্তু জেনি ফোনই ধরছে না। এতেই যাওর মনে হতে থাকে, না জানি সত্যিই আজ জেনি আমার ইজ্জত মাটিতে মিশিয়ে দেবে। তারপর সে ভাবে, তাহলে সেই সারপ্রাইজটা যে ও আমার জন্য তৈরি করেছিল, যদি সে না আসে, তাহলে আমাকে সারপ্রাইজ দেবে কে? ঠিক তখনই এক ব্যক্তি এসে বলে ওঠে, ম্যাডাম এসে গেছেন। হোস্ট তখন ঘোষণা দেয়, ব্রাইড এখন এন্ট্রি নেবেন। যাও আনন্দে গদগ্ধ হয়ে যায়, কিন্তু যখন দরজা খোলে তার মুখের সব হাসি এক ঝটকায় মিলিয়ে যায়। শুধু যাও না, শিনও হতবাক হয়ে পড়ে, কারণ সেখানে আসে একটি কফিন। এরপর সেই এজেন্ট এসে ক্ষমা চাইতে থাকে এই দুঃখজনক ঘটনার জন্য। যাও তখন চিৎকার করে বলে ওঠে, তোমরা কি করছ? গিয়ে জেনিকে নিয়ে এসো। আমি জানি জেনি কখনো এরকম বাচ্চাদের মতো ঠাট্টা করতে পারে না। এজেন্টরা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু যাও কিছুই শুনতে চায় না। সে বলে, এই কফিনটা এখান থেকে এখনই সরাও, আমি কোনো রকমের প্র্যাঙ্ক একদমই সহ্য করব না, আর যদি তোমরা এটা চালিয়ে যাও, তাহলে আমি তোমাদের পুরো কোম্পানিকে আইনি বিপদে ফেলব। এরপর অবশেষে এজেন্ট একজন মোবাইল এগিয়ে দেয় আর বলে, কমপক্ষে আপনার ফিউচার ফিয়ান্সির ফোনটা তো আপনি চিনবেনই। যাও মোবাইলটা হাতে নিতেই সে একদম আবেগ ও ধাক্কায় স্তব্ধ হয়ে যায়। তার মনে হতে থাকে, এইসব আসলে কি হচ্ছে? এরপর সে ধীরে ধীরে সেই কফিনের দিকে এগিয়ে যায়। যাও যখন কফিনের কাছে যায়, প্রথমে তাকে সবাই ধরতে চেষ্টা করে, কিন্তু এজেন্টদের এক ইশারাতেই একজন দ্রুত গিয়ে কফিনের ঢাকনা খুলে দেয়া। ভিতরে দেখা যায় জেনির নিথর দেহ, বিয়ের পোশাকে। যাও চিৎকার করে বলে ওঠে, এই রকম মজা করো না। তুমি তো জানো আমি এসব সহ্য করতে পারি না, চলো উঠে পড়ো। এখনই উঠো। সে জেনিকে জাগানোর চেষ্টা করতে থাকে, এদিকে সে কান্নার মাঝে জানতে চায়, সবকিছু এভাবে কিভাবে সম্ভব হলো। তখন সেই এজেন্ট আসে, একটা ডকুমেন্ট দেখিয়ে বলতে থাকে, স্যার, আসলে ম্যাডাম বহুদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন। ডাক্তারি রিপোর্ট অনুযায়ী তার মৃত্যুর কারণ ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি এবং প্যানিক অ্যাটাক। যাও একেবারে স্তব্ধ হয়ে যায়। সে বলে, না, না, এটা কখনোই সম্ভব না। এজেন্ট আবার বলে, স্যার, সব প্রমাণ ফোনেই আছে। ম্যাডামের মানসিক অবস্থার ডায়েরি, তার যন্ত্রণা, সব ট্রিগার, সবকিছু ফোনে রেকর্ড করা আছে। এই কথা শুনে যাওর মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। সে ধপ করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে। এরপর আমরা জেনিকে দেখতে পাই, যে আবার নিজের জীবনকে নতুন করে শুরু করতে চায়। সে নিজের অতীতকে ভুলে যেতে চায়, একদম নতুনভাবে জীবনের পথচলা শুরু করতে। তবে জেনি এই শহর ছাড়তে চায়নি, কারণ এই শহরেই তার জীবনের সূচনা হয়েছিল। তবুও যাও এখনও এই শহরে থাকার কারণে সে সিদ্ধান্ত নেয় এই শহর ছেড়ে যাবে, সব কিছু ফেলে রেখে নতুন জীবন শুরু করবে। এরপর আমরা দেখি একজন আন্টি জেনিকে দূর থেকে দেখে ভাবতে থাকে, এই মেয়েটা এখানে একা একা কি করছে। আন্টি জেনির একটা ছবি তুলে নেন। অন্যদিকে যাও নিজের ঘরে বসে বহু পরিমাণে মদ খাচ্ছে আর নিজের অতীতের স্মৃতিতে ডুবে আছে। যাও নিজের অতীত স্মৃতিতে হারিয়ে যায়, যেখানে দেখা যায় জেনি তার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছে। যাও বলে, এর তো কোনো দরকার নেই। তখন জেনি হেসে বলে, আরে, আমি তো তোমার হবু স্ত্রী, তোমার জন্য রোজ রান্না করাই আমার দায়িত্ব হবে। তারপর দেখা যায় যাও যখন ইনফেকশনে ভুগছিল, তখনও জেনি ছিল পাশে। যাও তখনও বলেছিল, তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। জেনি বলেছিল, আমি তো হবু বউ, তোমার যত্ন না নিলে ভবিষ্যতে কিভাবে তোমার খেয়াল রাখব? তোমার থেকে দূরে থাকলে ভালোবাসার মানে কি? এরপর দেখা যায় যাও একবার অতিরিক্ত মদ খেয়ে ফেলে, তবুও জেনি তখনও পাশে ছিল। যাও কাঁদতে কাঁদতে বলেছিল, আমি বারবার তোমাকে বিরক্ত করি, ক্ষমা করে দিও আমাকে। জেনি তখনও বলেছিল, আরে, আমি তো তোমার স্ত্রী হতে চলেছি, তোমার জন্য এতটুকু তো আমি করতেই পারি। এরপর আমরা আবার বর্তমান দৃশ্যে ফিরে আসি। যাও এখন নিজের ভুলের জন্য চরম অনুতাপে ভুগছে, কারণ সে সত্যিই একটা হীরের মতো মানুষকে হারিয়ে ফেলেছে। ঠিক তখনই সে জেনির কণ্ঠস্বর শুনতে পায়,
জেনি সামনে এসে দাঁড়ায়। যাও এক মুহূর্তে ভীষণ খুশি হয়ে ওঠে এবং তৎক্ষণাৎ নিজের ভুলের ব্যাখ্যা দিতে শুরু করে। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি ভুল করেছি, কিন্তু এসব কেবল ফান আর সাইড এন্টারটেইনমেন্ট ছিল। আমার মনে যদি কেউ থেকে থাকে, তবে সেটা একমাত্র তুমি। তোমার ছাড়া আমি বাঁচতে পারব না। তুমি চাইলে আমাকে শাস্তি দিতে পারো, আমার গালে চড় মারো। এই বলে সে জেনির হাত ধরে নিজের গালে চড় মারায়। জেনি তখন বলে, কোনো কথা নয়, এবং বলে, আই লাভ ইউ। তারপর যাওকে চুমু খেতে যায়, কিন্তু ঠিক সেই চুমুর মুহূর্তেই যাওর হুঁশ ফিরে আসে। সে বুঝতে পারে এটা জেনি নয়, এটা আসলে শিন। তখন সে তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় আর বলে, যাও চিৎকার করে বলে ওঠে, তুমি কেমন সাহস করে এখানে এলে? এই বলে সে শিনের গলা চেপে ধরে। সে বলে, তোমার কারণেই জেনির মৃত্যু হয়েছে। আমি তোমাকে কতবার সাবধান করেছিলাম, তোমার ওর কাছাকাছি যাওয়া একেবারে নিষিদ্ধ, তবু তুমি আমার কথা শোনোনি। শিন নিজেকে ছাড়িয়ে নেয় তার হাত থেকে। তারপর চিৎকার করে বলে ওঠে, তোমার কি মনে হয় জেনির মৃত্যু আমার কারণে হয়েছে? না, জেনির মৃত্যু হয়েছে শুধুই তোমার কারণে। তুমি আমার কাছে এসেছিলে, তুমি প্রতিরাতে তাকে একা ফেলে রেখেছিলে তোমার কামনার কারণে। তুমি নিজেই তার জীবন থেকে দূরে সরে গিয়েছিলে শুধু আমাকে পেতে। এখন তুমি আমার উপর দোষ দিচ্ছ, তার মৃত্যুর একমাত্র দায়ী তুমি। তোমার লোভ, তোমার অবহেলা, আমার উপর দোষ চাপানো বন্ধ করো। এই বলে সে রাগে ফেটে পড়ে এবং সেখান থেকে চলে যায়। যাও তখন বিপুল রাগে কাচের গ্লাস ভেঙে ফেলে। ঠিক তখনই তার ফোনে একটি টেক্সট আসে। এদিকে অন্য দৃশ্য আমরা দেখি, জেনি একটি নতুন শহরে প্রবেশ করছে। সে মনে মনে বলে, আমি পুরনো শহর ছেড়ে চলে এসেছি আমার প্রাক্তন প্রেমিককে। এবারে আমি একেবারে নতুন এক অধ্যায় শুরু করতে চাই। ঠিক তখনই সে সামনেই একজনকে দেখতে পায়, লিও। লিওকে দেখে তার কলেজের দিনের কথা মনে পড়ে যায়। সে ভাবে, ও তো আমার কলেজের সিনিয়র ছিল। তারপর তার স্কুলের কথাও মনে পড়ে যায়। জেনির মনে হয়, তুমি কি তাহলে সেই ওয়ারিয়র গ্রুপের প্রেসিডেন্ট? লিও হেসে উত্তর দেয়া, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ। এই নাও তোমার অনবোর্ডিং পাস। আজ পুরো দিনটা বিশ্রাম করো। আগামীকাল আমি তোমাকে কোম্পানিতে নিয়ে যাব, সবাইদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এরপর আমরা দেখি, পরের দিন সকালে লিও জেনিকে নিয়ে চলে যায় নিজের কোম্পানিতে। সেখানে সে সকল কর্মীদের সঙ্গে জেনির পরিচয় করিয়ে দিতে থাকে। ঠিক তখনই এক কর্মী এসে জানায়, ম্যাডামের জন্য কেবিন প্রস্তুত করা হয়েছে, ম্যাডাম এখন থেকে ওখানেই কাজ করতে পারবেন। এইদিকে অন্য কিছু কর্মী নিজেদের মধ্যে ফিসফিস করে, আরে বসকে কি হয়েছে আজকাল? এখানে তো কোনো মহিলা কর্মী রাখা হয় না, জরুরি না হলে তো কেউ আসতেই পারে না। কিন্তু এবার তো বস নিজে স্পেশালি ওকে নিয়োগ করেছেন, মনে হচ্ছে ওই বসের ভবিষ্যৎ স্ত্রী হতে চলেছে। এরপর আমরা দেখি, জেনি অফিসের দিন শেষ করে বেরিয়ে আসছে। সে দূর থেকে দেখে লিওর গাড়ির সামনে দাঁড়িয়ে আছে মিয়া। মিয়া বলছে, আসলে আমি কোনো ট্যাক্সি পাচ্ছি না, তুমি কি প্লিজ আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? জেনি প্রথমে তাদের দিকে এগোতে চায়, কিন্তু মিয়াকে দেখে সে পিছিয়ে যায় এবং চলে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই লিও মিয়াকে একদম উপেক্ষা করে সোজা জেনির কাছে চলে আসে। জেনির মনে একটা উপলব্ধি হয়, ইচ্ছা, লোভ, মোহ, এসব প্রলোভনও উপেক্ষা করা সম্ভব। এরপর দেখা যায়, লিও জেনিকে তার বাসায় পৌঁছে দেয়। জেনি তাকে ধন্যবাদ জানায়। লিও বলে, দেখো, বেশি ওভারটাইম করার দরকার নেই, নিজেকে টেনশনে রেখো না। এই কোম্পানি আমার হলেও তুমি যেন মনে করো এটা তোমারও। আরাম করে নিশ্চিন্তে কাজ করো। এই বলে লিও চলে যেতে থাকে। তখন জেনির চোখে পড়ে, লিও তার গাড়ির চাবিটা ভুলে রেখে গেছে। সে পিছনে ঘুরে তাকাতে যায়। ঠিক তখনই আমরা দেখতে পাই, সাও এসে পৌঁছে গেছে জেনির বাসার সামনে। এখানে জেনি স্পষ্টভাবে সাওকে বলে দেয়, তুমি কে? আর আমার বাড়িতে অনুমতি ছাড়া এলেই বা কিভাবে? এখনই এখান থেকে বের হয়ে যাও। সাও রেগে গিয়ে বলতে থাকে, নাটক করা বন্ধ করো। তুমি নিজের মৃত্যুকে ভুয়াভাবে সাজালে কিভাবে? শুধুমাত্র রেগেছিলে বলে? জেনি শান্ত গলায় বলে, কে বলল আমি রাগের কারণে নিজের মৃত্যু ফেক করেছিলাম? এটাই তো আসল কারণ না। সাও রেগে গিয়ে বলে, তাহলে কারণ কি? চলো, এখনই তোমার জিনিসপত্র গুছাও, আর আমার সঙ্গে বাড়ি চলো। তোমার সঙ্গে অনেক কিছু পরিষ্কারভাবে মিটিয়ে নেওয়া দরকার। কিন্তু জেনি সাফ জানিয়ে দেয়, আমি তোমার সঙ্গে কোথাও যাচ্ছি না। তুমি কে যে আমার উপর এসব করার অধিকার দেখাও? হ্যাঁ, যদি তুমি ভাবো আমি তোমার উপর রাগ করছিলাম, তাহলে হ্যাঁ, আমি সত্যিই রাগ করছিলাম। কিন্তু এখন আমি তোমাকে আর ভালোবাসি না, আর আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। এই কথা শুনে সাও জেন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অনুভব করে। সে বলে, তুমি বুঝছো তো তুমি কি বলছ? জেনি বলে, হ্যাঁ, একদম স্পষ্ট শুনছি। কান, চোখ, সব ঠিক আছে আমার, আর আমি জানি আমি কি বলছি। তবে তুমি যদি বুঝতে না পারো, তাহলে গিয়ে একবার কানের ডাক্তার দেখাও, হয়তো শুনতে পাবে।
এবার শাও রেগে গিয়ে বলে, আমি তোমার জন্য কত কিছু করেছি, তুমি নিজেকে লাকি মনে করা উচিত। এমন একটা সুযোগ কেউ হেলায় নষ্ট করে না। জেনি জবাব দেয়, এটা অসম্ভব, তোমার কাছে ভালোবাসা মানে শুধু সুযোগ আর মালিকানা। সাও আরও রেগে গিয়ে বলে, আমি এমন কি করলাম যার জন্য তুমি আমাকে এভাবে শাস্তি দিচ্ছ? জেনি এবার ধীর গলায় বলে, তুমি কি করেছ জানতে চাও? তুমি ভেবো না তুমি আমাকে ঠকিয়ে বারবার সরি বললেই সব ঠিক হয়ে যাবে। জেনি দুইভাবে বলে ওঠে, আমি তোমাকে ক্ষমা করব না, একই ভুল বারবার করলে সেটা আর ভুল নয়, সেটা অভ্যাস হয়ে যায়। আর যদি কথা হয় চিটিংয়ের, তাহলে সেটা ইচ্ছাকৃতভাবে করা হয়, ভুল করে নয়। এরপর জেনি বলতে থাকে, সে শুরু থেকেই সব কিছু জানত, তোমার প্রতিটা মিথ্যে, প্রতিটা ফাঁকি, সবই আমার চোখে পড়েছিল। তখন শাও বলে, ভুলে যাও পুরনো সব কিছু, যেমন তুমি নিজের মৃত্যুকেই ভুয়া করে সাজিয়েছ, তেমনভাবে সব ফেলে দাও, তোমার যাওয়ার আর কোনো জায়গা নেই, তাই ভালো হয় যদি আমার কাছে ফিরে আসো। জেনি কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই লিও ফিরে আসে তার ফেলে যাওয়া চাবি আনতে। শাও তখন লিওকে দেখে প্রচণ্ড রেগে যায় এবং বলে, এখানে এই লোকটা কি করছে? জেনি ঠান্ডা গলায় বলে, তোমার কোনো দরকার নেই জানার, তুমি কে যে আমাকে জবাবদিহি করাবে? লিও এরপর স্পষ্টভাবে শাওকে বলে, দেখো, আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে প্রবেশ করা নিষিদ্ধ। জেনিও যোগ দেয়, হ্যাঁ ঠিক বলেছে, এটা ওর বাড়ি, আর আমি তোমার সঙ্গে ব্রেকআপ করেছি কারণ তুমি আমাকে ভালোবাসো না। শাও একটু কাছে এগিয়ে গিয়ে বলে, জেনি আমি বলছি না আমি তোমাকে অনেক ভালোবাসি। জেনি এবার রেগে গিয়ে বলে, এই নাটক বন্ধ করো, এমন দেখাচ্ছ যেন তোমার আর শিনের মধ্যে কিছুই হয়নি। তারপর জেনি বলে, ঠিক আছে, তুমি কি তোমার রেপুটেশন নিয়ে ভাবছ? তোমার অপমান হবে তাই ভয় পাচ্ছ? তাহলে শোনো, আমি মিডিয়ার সামনে বলবো তুমি আমাকে ডাম্প করেছ। আমি না, কারণ তোমার কিছু ভুল সিদ্ধান্ত, কিন্তু অন্তত আমার জীবনে শান্তি আসবে। এমন কথা শুনে সাও প্রচণ্ড ব্যথা পায়, কিন্তু সে থেমে থাকে না। সাও বলে, না না, আমার মানে ওটা ছিল না। তখন জেনি কটাক্ষ করে বলে, তাহলে তোমার মানে কতগুলো? আমি তো তোমার জন্য আর তোমার প্রেমিকার জন্য আলাদা রাস্তা খুলে দিয়েছি, তাহলে ওর সঙ্গে গিয়ে থাকো না, আবার আমার কাছে ফিরে আসছ কেন? সাও একটু জবাব দিতে গিয়ে বলে, তুমি শিনের ব্যাপারে বলছো তো? আমার আর শিনের সম্পর্ক তো অনেক আগেই শেষ হয়ে গেছে, তাও শুধু তোমার জন্য। জেনি ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, ওয়াহ, তোমার কথার উপর তো এখন পুরোপুরি বিশ্বাস করে ফেলাই যায়, তাই না? সাও বোঝানোর চেষ্টা করে, দেখো, আমি তাকে ব্লকও করে রেখেছি। ঠিক তখনই শিনের একটা টেক্সট আসে, যেখানে একটা ভয়েস নোট ছিল। আর শিন সেখানে বলছিল, আজা, তুমি আজ নিশ্চয়ই আসছ, তাই তো? এই শুনেই শাও আতঙ্কে পড়ে যায়, বলে, দুঃখিত, আমি সম্ভবত তাকে ব্লক করতে ভুলে গেছি। জেনি তখন তীব্র কণ্ঠে বলে, তাহলে একটা কাজ করো, শিনকে নিয়ে যাও, তোমার মা বাবার সঙ্গে আলাপ করাও, পুরো পরিবারকে জানাও, আর ঠিক যেভাবে তুমি আমার সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলে, তাকেও তেমনভাবে অথবা আরও জাঁকজমকভাবে বিয়ে করো, তাহলে অন্তত তোমাদের মন শান্তি পাবে। এ কথায় শাও রেগে গিয়ে বলে, তুমি কিভাবে ১০০ বছরের সম্পর্ককে এভাবে কয়েক মিনিটে শেষ করে দিতে পারো? জেনি এবার আরও রেগে গিয়ে চিৎকার করে, ওই ১০০ বছরের সম্পর্কের কথা এখন মনে পড়ছে তোমার? আর তুমি যা করেছ ওটার কি হবে? আমি এটা করছি কারণ তুমি আমার সঙ্গে কিছু করেছ, এটা অ্যাকশনের রিয়াকশন, নিজে নিজে আমি এসব বানিয়ে নিচ্ছি না। শাও তখন হুমকির সুরে বলে, ঠিক আছে, এখন থেকে আমি দেখব তোমার কি হয়, এই মুহূর্ত থেকে আমি আমাদের সম্পর্ক শেষ করছি। জেনি রেগে গিয়ে বলে, খুব ভালো, আমিও তো এটাই চাইছিলাম। এই কথা শুনে যাও হঠাৎ জেনির গলা চেপে ধরে, তখন লিও এসে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং চিৎকার করে বলে, সাবধান, যদি তুমি জেনিকে একবারও স্পর্শ করো, তাহলে এর ফল খুব খারাপ হবে। এই হুমকি দিয়ে যাও রেগে চলে যায়। তারপর লিও জেনির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? জেনি শান্তভাবে বলে, কোনো সমস্যা নেই, আমি জানি এই ধরনের পরিস্থিতির সঙ্গে কিভাবে মোকাবিলা করতে হয়। লিও বলে, ঠিক আছে, আজ রাতে ঘরের দরজা ভালোভাবে লক করে ঘুমিও, খেয়াল রেখো যেন মধ্যরাতে কেউ হঠাৎ না চলে আসে। এই কথা বলে লিও চলে যেতে থাকে। তখন জেনি তাকে থামিয়ে বলে, এই বাড়ি তোমার, তাই আমি চাইলে কি তোমাকে ভাড়া দিতে পারি? লিও হেসে বলে, না না, একেবারেই না। তারপর সে নিজের মনের কথা স্বীকার করে, আমি তো তোমাকে কলেজ টাইম থেকেই পছন্দ করি, কিন্তু আমি কখনোই আমার অনুভূতিগুলো প্রকাশ করিনি, কারণ তখন আমি চাইনি আমার বা তোমার জীবনে থাকা সম্পর্কগুলো নষ্ট হোক। তবে আমি তখন থেকেই আজ পর্যন্ত শুধু তোমারই অপেক্ষা করে যাচ্ছি। এই কথা বলে লিও চলে যায়। পরদিন সকালে জেনি অফিসে যাওয়ার সময় যাও আবার এসে তাকে আটকায়। জেনি যেতে চাইলে যাও বলে, ৩ দিনেরও বেশি হয়ে গেছে, আমি ভেবেছিলাম তোমার রাগ কমে যাবে এবং তুমি আমার কাছে ফিরে আসবে, কিন্তু তুমি তো আসোনি কেন? ঠিক তখনই শন এসে বলে, আরে জেনি, তুমি ওকে মাফ করে দাও না,
ও তো স্বীকার করেছে ওর ভুল হয়েছিল, এমন ভুল তো পৃথিবীর প্রায় প্রতিটা পুরুষ করেই ফেলে। শন হঠাৎ বলে ওঠে, দেখো, আমরা তিনজন একসাথে থাকলে কত সুখে থাকতে পারি। তুমি সকালে তাকে সন্তুষ্ট করো, আমি রাতে। এই কথা শুনেই যাও রেগে গিয়ে বলে, তুমি এখানে করছোটা কি? শিন মিষ্টি হেসে বলে, অবশ্যই, আমি তো তোমার জন্যই এসেছি। তারপর যাও জেনির হাত ধরে অনুনয় করে, প্লিজ আমার কথা বিশ্বাস করো। আমার আর শিনের মধ্যে এখন কিছুই নেই, আমি তো ওর সঙ্গে সম্পর্ক চুকিয়ে এসেছি। জেনি হাত ছাড়াতে বলে, ছাড়ো আমাকে। কিন্তু যাও জোর করে ধরে রাখে। ঠিক তখনই লিও এসে যাওকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং বলে, দেখছি কাল রাতের সতর্কবার্তা তোমার উপর কোনো প্রভাব ফেলেনি। এরপর যাও রেগে গিয়ে লিওকে এক চড় কষায়। কিন্তু সাথে সাথেই জেনি এসে যাওকে চড় মারে এবং চিৎকার করে বলে, আর কতবার বলবো? যাও, তোমার ব্রেনের চিকিৎসা করাও, একটা কথাও ঠিকমতো বুঝতে পারো না। যাও ক্ষেপে গিয়ে বলে, তুমি ওই লোকটার সামনে আমাকে চড় মারছ, যার সঙ্গে তুমি মাত্র 3 দিন ধরে মিশছ। তুমি 1 শূন্য বছরের সম্পর্ককে 3 দিনের সঙ্গে তুলনা করছ। জেনি গম্ভীরভাবে বলে, তোমাকে চড় মারা দরকার ছিল, তুমি এখনও নিজের হুঁশে নেই, এমনকি আরও কয়েকটা চড় খাওয়া দরকার তোমার, তবেই বুঝবে। তারপর জেনি বলে, তুমি এখন বুঝে গেছ, আমি তোমাকে আর ভালোবাসি না, তাই ভালো হবে তুমি এখান থেকে চলে যাও। যাও রেগে গিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছ? তুমি বুঝতেও পারছো না তুমি কি বলছো? আমরা তো একসাথে চিরদিন থাকার কথা বলেছিলাম। জেনি ঠান্ডা মাথায় নিজেকে ছাড়িয়ে নেয়। তখন যাও চিৎকার করে বলে, সবসময় আমি সবকিছু তোমার জন্যই করেছি। আমি ওর সঙ্গে সম্পর্ক শেষ করেছি শুধু তোমার জন্য। এই মুহূর্তে শিন আবার কিছু বলতে এগিয়ে আসে। শিন চিৎকার করে যাওকে বলে, যাও, তুমি কি বলছো এসব? আমাদের মধ্যে তো এসব কিছু হয়নি। আর যদি তুমি এমন বলছো, তাহলে আমার পেটে যে সন্তানটা বেড়ে উঠছে তার কি হবে? সেই তো তোমারই সন্তান। এই কথা শুনেই যাও চিৎকার করে বলে, জেনি, এর কথায় বিশ্বাস করো না। এই মেয়ে খুব ধূর্ত, হতে পারে এটা আমার সন্তান নয়, কারও আরেকজনের, তবুও সে দায় চাপাচ্ছে আমার উপর। প্লিজ জেনি, আমার কাছে ফিরে এসো। আমি প্রমিস করছি, আমি এই মেয়েকে চীন থেকে পুরোপুরি গায়েব করে দেব, সেই শিশুকেও। এই মেয়ে আর কখনো আমাদের জীবনের মাঝে আসতে পারবে না। শুধু একবার, একবার আমাকে সুযোগ দাও। জেনি কাপা গলায় ও কঠোর মুখে স্পষ্ট বলে, অসম্ভব, এটা কখনোই হবে না। তখন যাও হাঁটু গেড়ে জেনির পায়ের সামনে পড়ে যায়, গোঙাতে থাকে, কান্না করতে থাকে, শেষবারের মতো একটা সুযোগ চাইতে থাকে। কিন্তু জেনি শক্ত গলায় বলে, আমি শেষবার বলছি, আমি তোমার সঙ্গে ব্রেকআপ করছি। আমাদের মধ্যে যা কিছু ছিল সব কিছু শেষ। এই কথা বলে জেনি চলে যায় লিওর সঙ্গে। পেছনে শিন যাওকে ধরে টেনে সরাতে চায়, ওকে যেতে দাও। যদি ওর যেতে মন চায় তাহলে যাক না, তুমি কেন ওর পেছনে এত পড়ে আছো? কিন্তু যাও শিনের কথা শুনেও না শোনার ভান করে। এরপর আমরা দেখি জেনি লিওর হাতে ব্যান্ডেজ করছে। লিওর হাতে রক্ত জমে গেছে, সে আঘাত পেয়েছে। জেনি মুছতে মুছতে মাফ চায়, আমি দুঃখিত, এসব তোমার সঙ্গে হোক আমি চাইনি। লিও মৃদু হেসে বলে, তোমাকে দুঃখ প্রকাশ করতে হবে না। যদি কাউকে দুঃখ প্রকাশ করতে হয় সেটা আমি। জেনি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কেন? লিও শান্ত গলায় বলে, দেখো, যদি আমি আমার অনুভূতিগুলো আগেই প্রকাশ করতাম, তাহলে তুমি আজ আমার সঙ্গে থাকতে না, ওই হতভাগার সঙ্গে। এই কারণেই এত কিছু ঘটেছে। জেনি হেসে ফেলে বলে, তোমার চিন্তার ধরন একেবারেই আলাদা, সত্যি। তুমি আমাকে কখনো ভুল অবস্থানে রাখতে চাও না। ঠিক তখনই লিও কথা বলা শুরু করে। সে বলে, আমরা সবসময় তাদের জন্যই এটা করি যাদের আমরা পছন্দ করি। হয় আমরা তাদের ভালোবাসি, অথবা তারা আমাদের খুব কাছের কেউ। এরপর লিও নিজের অনুভূতি প্রকাশ করতে করতে জেনিকে তার প্রেমিকা হতে বলে। এখানে জেনি একটু চিন্তায় পড়ে যায়। সে বলে, আমি প্রেমিকা তো হতে পারি, কিন্তু এটা তোমার জন্য অনেক বড় অবিচার হবে, কারণ আমি অনেক কিছুর মধ্য দিয়ে যাচ্ছি। লিও তখন বলে, আমার কোনো সমস্যা নেই যে এটা আমার সঙ্গে অবিচার হচ্ছে কিনা। লিও একই সঙ্গে তাকে বোঝাতে থাকে, দেখো, ভালোবাসার কোনো ঠিক বা ভুল সময় নেই। তোমার উচিত তখনই অ্যাকসেপ্ট করা, যখন তোমার মন বলে। তারপর সে একটি নেকলেস বের করে দেখায় এবং বলে, আমি এই নেকলেসটা গত 7 বছর ধরে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এতদিন নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। কিন্তু আজ অবশেষে সেই সুযোগ এসেছে, যখন এই নেকলেস তোমার গলায় থাকবে। এরপর লিও সেই নেকলেসটি জেনির গলায় পরিয়ে দেয় এবং একসাথে সে জেনিকে কপালে চুমু দেয়। এখান থেকেই তাদের নতুন এক সম্পর্কের শুরু হয়। এরপর আমরা দেখি যাও, যে বর্তমানে হাসপাতালে রয়েছে। সে তার মাকে অনুরোধ করছে, প্লিজ প্লিজ একবার আমাকে জেনির কাছে যেতে দাও। আমি তাকে প্রপোজ করতে চাই, তাকে বুঝাতে চাই। সে আমার কথা নিশ্চয়ই শুনবে।
এখানে আন্টি তাকে এক চড় মেরে দেয় এবং বলে, আমি জানতাম আজ না হোক কাল এমন কিছু হবেই। আর আমার তোর হাতে সেই ছবি দেওয়া উচিত হয়নি। এরপর আমাদের জানা যায় যে ছবিটি জেনির তোলা হয়েছিল সেটা আসলে আর কেউ নয়, তার ভবিষ্যতের শাশুড়ি তুলেছিল। আর সেই ছবিটিই যাওকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলেই আজ এই ঘটনাগুলো ঘটেছে। সে যাও জেনির বাড়ির ঠিকানা খুঁজে পেয়েছিল। এখানে যাও বলতে শুরু করে, আমি জানি আমি সবকিছু নষ্ট করে ফেলেছি। আন্টি তখন বলে, তুমি শুধু একটা নয়, অনেকগুলো জীবন নষ্ট করেছ। তুমি অনেক মানুষের বিশ্বাস ভেঙেছ। তোমার জানা আছে তুমি এখন কী অবস্থানে রয়েছ? আর তাছাড়া তুমি যে কাজ করেছ তার কোনো ক্ষমা হতে পারে না। তারপর সে বলে, এখন তোমারই জেনিকে এখানে আনতে হবে। এরপর আন্টি যাওকে একটি ছবি দেখায় যেখানে দেখা যায় লিও জেনিকে কপালে চুমু খাচ্ছে। তখন সে আন্টি বলতে থাকে, এখন জেনিও নিজের জীবনে এগিয়ে গেছে। তোমারও উচিত নিজের পায়ে দাঁড়ানো, কোম্পানি আবার শুরু করা। শুধু শুধু এইভাবে প্রতিদিন পাগলের মতো মদ খেয়ে কাটানোর কোনো মানে নেই। এই কথা শুনে যাও একদম পাগলের মতো কাঁদতে শুরু করে, জেনি আমাকে ছেড়ে যেতে পারে না। এদিকে আমরা দেখি লিও জেনিকে পাশে নিয়ে ঘুম পাড়াচ্ছিল। ঠিক তখনই কেউ এসে বলে, একজন লোক বাইরের দিকে হাঁটু গেড়ে বসে আছে, সে কিছুতেই চলে যেতে চাইছে না। এরপর লিও যাওয়ের সঙ্গে কথা বলতে যায়। যাও তখন বলে, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, বরং তুমি জেনিকে নিয়ে এসো। লিও তখন বলে, তুমি টেনশন নিও না, জেনি যদি এসেও পড়ে তাহলেও তার উত্তর একই থাকবে। আর এমনিতেই জেনি এখানে আসতেও চায় না, তাই ভালো হয় তুমি এখান থেকে চলে যাও। আর জেনির কাছে আবার ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই। তারপর সে বলে, আমরা আগামীকাল সকালে গিয়ে আমাদের বিয়ের সার্টিফিকেট নিয়ে আসছি। এই কথা বলে সে চলে যায়। এদিকে যাও একদম পাগলের মতো হয়ে যায়। সে তখন হাসপাতালে ছিল, যেখানে শিন তাকে বোঝানোর চেষ্টা করছিল যে নিজেকে বোঝাতে হবে। আমি খুব শিগগিরই একটি শিশুর জন্ম দিতে চলেছি, আর আমি চাই না যে সে তার বাবাহীন অবস্থায় বড় হোক। এখানে যাও বলতে শুরু করে, ওই সন্তান আমার ভুলের ফল। আমি তোমাকে সহানুভূতির জন্য আমার একটি বিলাসবহুল সম্পত্তি দিচ্ছি। তুমি সেটা রাখতে পারো এবং সেই টাকা দিয়ে সন্তানের যত্ন নিতে পারো। এরপর আমরা দেখি লিও এবং জেনি একসাথে হাসপাতালে গিয়েছে চেকআপের জন্য। সেখানে জানা যায় জেনি প্রেগন্যান্ট। এই খবরে লিও খুব খুশি হয়। ঠিক সেই একই হাসপাতালে তখন যাও এবং শিনও ছিল। যাও জেনিকে দেখে খুব খুশি হয়ে যায় এবং তাকে আবারও নিজের জীবনে ফিরে আসার অনুরোধ করে, ক্ষমাও চায়। সে জেনির হাতে রিপোর্টগুলো দেখে আরও খুশি হয়ে যায়, বলে, তুমি এখন আমার সন্তানের মা হতে চলেছ, এখন সময় এসেছে, এমনকি ইউনিভার্সও চায় আমরা আবার একসাথে হই। তখন জেনি বলে, এই সন্তান তোমার নয়, এটা অন্য কারো। আমি তার মা এবং তার বাবা আর কেউ নয়, লিও। এই কথা শুনে যাওয়ের পা জেন মাটি থেকে সরে যায়। সে তখন সেই এনগেজমেন্ট রিংটি দেখাতে থাকে, যেটা সে জেনির জন্য ডিজাইন করেছিল। সে অনেক করে ক্ষমা চায়, কিন্তু জেনি তাকে সাফ জানিয়ে দেয়, না, আমরা আর একসাথে হতে পারি না। এদিকে লিও বারবার একই কথা বলতে থাকে, যেমন একজন পাগল মানুষ করে। শিনও বুঝে যায়, যাও ধীরে ধীরে মানসিকভাবে ভারসাম্য হারাচ্ছে। এরপর জেনি শেষবারের মতো বলে দেয়, আমি আমার ভবিষ্যৎ জীবন শুধুই আমার স্বামী লিওর সঙ্গে কাটাতে চাই। এইভাবেই গল্পটি শেষ যেখানে জেনি তার ভালোবাসা লিওর সঙ্গে পুনরায় মিলিত হয় এবং ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে, এবং এখানে যাও তার কর্মের উপযুক্ত শাস্তি পেয়ে যায়।